মূর্খ, তোর ওই সামান্য অস্ত্র আমাকে কোনো আঘাতই করতে পারবে না। এবার তুই আমার খাদ্যে পরিণত হ। তার একটা লম্বা হাত এগিয়ে এলো, বজ্রমুষ্টিতে ধরল পার্শ্বর গলা। ধীরে ধীরে গলায় চাপ বাড়ছে, শ্বাস আটকে আসছে তার, মুখে যেন রক্ত জমাট বাঁধছে। দুই হাত দিয়ে তিনি নিজেকে মুক্ত করতে চাইছেন, কিন্তু না, কল্প রাক্ষসীর হাতের বজ্রমুষ্টি এক চুল পরিমাণ পর্যন্ত আলগা করা তো যাচ্ছেই না, বরং আরও চেপে বসেছে। পার্শ্ব শ্বাস নিতে পারছেন না, তার দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে, কপালের শিরা দুটো ফুলে উঠেছে, যেন এক্ষুনি ফেটে যাবে। মুখটা লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধেছে মুখে। ভয়ে তিনি জ্ঞান হারালেন। কিন্তু পর মুহূর্তেই আরও একটা তীর রাক্ষসীকে ভেদ করে বাতাস কেটে বেরিয়ে যাওয়ার মতো বেরিয়ে গেল। রাক্ষসী দেখতে পেল যোদ্ধার বেশে একজন রাজপুরুষ দাঁড়িয়ে আছেন। রাক্ষসী হুঙ্কার দিয়ে উঠল, কে তুই? এখানে মরতে এসেছিস কেন? নমস্কার, গল্পকথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের নিবেদন অভিজিৎ চক্রবর্তীর লেখা কাল্পনিক পুরাণ মহাভারতের মহা অরণ্যে। সদ্য পাণ্ডবরা পাশা খেলায় পরাজিত হয়ে বনবাসী হয়েছে, কিন্তু বিদুর তাদের প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন। যে কোনো মুহূর্তে দুর্যোধন লোক পাঠিয়ে বনের মধ্যেই তাদের হত্যা করতে পারে। বিদুর নিজে তাদের সন্ধান করতে গেলে দুর্যোধন সন্দেহ করে পিছু নেবেই। এমন অবস্থায় সে তার প্রিয় বন্ধু পার্শ্বকে দায়িত্ব দেয় তাদের সংবাদ আনার জন্য। কিন্তু পার্শ্ব একাকী গভীর বনে চলতে চলতে এক মায়াবী রাক্ষসীর কবলে পড়ে। পার্শ্ব কি পারবে নিজের প্রাণ বাঁচিয়ে পাণ্ডবদের খোঁজ আনতে? বিদুর কি পারবেন তাদেরকে বাঁচাতে? শুরু হচ্ছে মহাভারতের মহা অরণ্যে। পাশা খেলায় পঞ্চপাণ্ডব পরাজয় বরণ করেছেন। শর্ত অনুসারে বনবাসী হয়েছেন তারা, কিন্তু সবাই এই শর্ত মন থেকে মেনে নিতে পারেননি। তাদের মধ্যে একজন হলেন মহামন্ত্রী বিদুর। মহারাজ ধৃতরাষ্ট্রের মনে এখন অনেক চিন্তা। তিনি এক শূন্য কক্ষে চুপচাপ বসে আছেন। এমন সময় প্রহরী এসে জানালো, জয়তু মহারাজ, মহামন্ত্রী বিদুর আপনার সাক্ষাৎ প্রার্থী। আসতে বলো। হস্তিনাপুর নরেশ ধৃতরাষ্ট্র একটি সিংহাসনে চুপচাপ বসেছিলেন। তার কপালে ভাঁজ, মনে মনে ভাবছেন, বিদুর, কিভাবে আমি তোমাদের সামনে মুখ দেখাই? তাও ভালো যে আমার দৃষ্টিশক্তি নেই, আমি তোমাদের কাউকে দেখতে পাই না। যে ঘটনা ঘটে চলেছে তাতে আর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। একটা সময় নিয়ন্ত্রণ হয়তো আমি করতে পারতাম, কিন্তু যখন নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল তখন আমি কিছুই করিনি। ফলে আজ আমি ঘটনার দর্শক মাত্র। হায় ভবিষ্যৎ, কি আছে ভবিষ্যতে? বিদুর এসে সম্ভাষণ জানিয়ে বললেন, মহারাজ, আমি এখন আপনাকে আরেকবার অনুরোধ করতে এসেছি। কি লাভ বিদুর একই কথা বারবার বলে? তুমি তো জানো যে পাণ্ডবদের ফিরিয়ে আনা, তাদের রাজত্ব, তাদেরকে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে এখন আর সম্ভব নয়। কেন কেন সম্ভব নয় মহারাজ? আপনি আপনি এই দেশের রাজা, আপনি এই দেশের নিয়ন্তা। আপনার পক্ষে আপনার নিজের 5 ভ্রাতুষ্পুত্রকে ফিরিয়ে আনা কেন অসম্ভব মহারাজ? বিদুর, তুমি জ্ঞানী হয়েও মাঝে মাঝে নির্বোধের মতো কথা কেন বলো? সিংহাসনে জ্যেষ্ঠ পুত্রের অধিকার, এটাই তো সর্বজন বিদিত। সেই হিসাবে যদি এই সিংহাসনের অধিকার আমি দাবি করি, তাতে ভুল কি আছে? দেখুন মহারাজ, আপনার কথা হচ্ছে না, হচ্ছে আপনার উত্তরাধিকারীদের কথা।
আমার সিংহাসনের উত্তরাধিকারী আমার পুত্র হবে। আমার এই কামনা কি খুব বেশি চাওয়া হয়ে গেল বিদুর? কিন্তু যুধিষ্ঠির তো দুর্যোধনের অগ্রজ মহারাজ। তাতে কি, অগ্রজ বলে তার দাবি আগে? অত সহজ নয় বিদুর, তুমি তো তা ভালো মতোই জানো। জানি মহারাজ, আর জানি বলেই বলছি, আপনার ভ্রাতুষ্পুত্র যুধিষ্ঠিরের গুণের কথা আপনার কিছু অবিদিত নেই। মহামন্ত্রী! হঠাৎ পিছন থেকে একটা হুঙ্কার শোনা গেল। বিদুর ঘুরে তাকিয়ে দেখলেন দুর্যোধন এসে উপস্থিত হয়েছেন। দৃপ্ত পদক্ষেপে ভেতরের দিকে আস্তে আস্তে দুর্যোধন বললেন, আমার বাবা কি দুধকলা দিয়ে কালসাপ পুষেছেন? প্রচণ্ড অস্বস্তি নিয়ে ধৃতরাষ্ট্র বললেন, পুত্র 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 তুমি ক্ষান্ত হও পুত্র। কারণ তিনি জানেন যে এখন বিদুরকে ক্রুদ্ধ করা ঠিক কাজ হবে না। তাই তিনি দুর্যোধনকে থামাতে চাইলেন, কিন্তু দুর্যোধন থামলেন না। বললেন, আপনি আমার বাবার মন্ত্রী, অথচ পরামর্শ দিচ্ছেন ওই 5 বনচারীদের এনে এই সিংহাসনে বসানোর। আমার মতে তারাই যোগ্যতম। আমাকে আমাকে ক্ষমা করবেন যুবরাজ, আপনার সাথে আমি একমত হতে পারলাম না। আপনার সাম্রাজ্যের প্রজারা যদি এতই সুখী হয়, তাহলে তারা পঞ্চপাণ্ডবের নামে জয়ধ্বনি করে কেন? কেন এই ভারত ভূমিতে ছোট বড় সব রাজ্য যুধিষ্ঠিরের নামে শ্রদ্ধায় মাথা নত করে কেন? কেন? কই, আপনার নামে তো কেউ জয়ধ্বনি করে না। না, ভুল বললাম, করে করে আপনার বন্ধুরা করে। বন্ধুরা করে। আপনি কিন্তু আমায় অপমান করছেন। না না, সে ধৃষ্টতা আমার নেই। আমি কাল সাপ হতে পারি, কিন্তু জেনে রাখবেন, কারোর রক্তচক্ষুকে আমি ভয় করি না। কথাটা বলে বিদুর আর দাঁড়ালেন না। ধৃতরাষ্ট্রকে পুনরায় সম্ভাষণ জানিয়ে তিনিও দৃপ্ত পদক্ষেপেই বিদায় নিলেন। ধৃতরাষ্ট্র এবার দুর্যোধনকে বললেন, পুত্র, বিদুর শাসন কার্যে অত্যন্ত দক্ষ। ভবিষ্যতে তার সাহায্য তোমার প্রয়োজন। এভাবে তাকে বিমুখ করা তোমার উচিত নয়। পাত্রবিত্র মন্ত্রীদের নিয়েই যে তোমাকে চলতে হবে। বাবা, আপনি কিসের ভয় করছেন? আরে কেনই বা আমাকে এই বিদুরের কাছে মাথা নত করতে হবে? শুনুন, এই সাম্রাজ্য সুশৃঙ্খলভাবেই চালিত হবে। সেখানে বিদুর থাক আর না থাক, আমার কিচ্ছু যায় আসে না। গান্ধার শকুনি আমার মামা, মহারথী কর্ণ আমার পরম মিত্র। আমার এই এতগুলি ভাইয়ের প্রায় সবাই মহাপরাক্রমশালী। এছাড়াও আপনার সভা আলোকিত করছেন পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য এবং কৃপাচার্যের মতো বীর। ছোট বড় প্রায় সব অগণিত রাজ্যই আমাদের মিত্র। তাহলে তাহলে রাজ্য পরিচালনার ক্ষেত্রে আমাদের ভয় কোথায় বাবা? আপনি অকারণেই ভয় পাচ্ছেন। কোনো অনিষ্ট আমাদের সাম্রাজ্যের হবে না। চিন্তিত ধৃতরাষ্ট্রকে একাকী রেখে দুর্যোধন ঘর থেকে বেরিয়ে গেলেন। হস্তিনাপুর নগরের এক প্রান্তে একটি ছোট বাড়ি। বাড়ির চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম। বাড়িটি দেখলেই বোঝা যায় এই বাড়ির মালিকের অর্থের প্রাচুর্য না থাকলেও অভাবও খুব একটা নেই। এই বাড়ির গৃহস্বামীর নাম পার্শ্ব। গৃহস্বামী পেশায় বণিক। বাণিজ্যের পসরা নিয়ে হস্তিনাপুর এবং কাছাকাছি অবস্থিত আরও 2-1টি ছোট ছোট জনপদে যান। পার্শ্ব কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছেন। আহারাদি শেষে একটু বিশ্রাম করছিলেন। হঠাৎ একটা অতি পরিচিত কণ্ঠ শুনতে পেলেন। বন্ধু, বাড়ি আছো? ডাক শুনে বাইরে বেরিয়ে এসে দেখলেন মহামন্ত্রী বিদুর দাঁড়িয়ে আছেন। বিদুরকে দেখে পার্শ্বর মুখে হাসি ফুটে উঠল। আরে মহামন্ত্রী বিদুর যে! আরে এসো এসো, ঘরে এসো। কতদিন পর এলে, এতদিনে বুঝি বন্ধুকে মনে পড়লো? এই কথা বলো না বন্ধু, তোমার মতন বন্ধুকে এক মুহূর্ত ভুলে থাকা যায় না। তুমি তো জানো
বর্তমান হস্তিনাপুরের অবস্থা। কথাটা শুনে পার্শ্বর মুখ কালো হয়ে গেল। তিনি বললেন, সত্যি কি যে হয়ে গেল ওই কিছুদিনের মধ্যে। কিছুদিনের মধ্যে নয় বন্ধু, একটা প্রতিযোগিতার মনোভাব দুর্যোধনের মধ্যে ছোটবেলা থেকেই ছিল। তার মনটা বিষিয়ে দেওয়ার মানুষের অভাব নেই, ফলে ধীরে ধীরে সেই মনোভাব ঈর্ষায় রূপান্তরিত হয়েছে। এখন সেটা অনুকূল পরিস্থিতিতে ফুলে ফলে বেড়ে উঠেছে, নগ্নভাবে প্রকাশিত হচ্ছে সকলের সামনে। সমস্যা এমন ঘোরতর হয়েছে যে কিছুদিনের জন্য আমি কারোর সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। সমস্যার সমাধানে ব্যস্ত থাকার জন্য রাজমহলের বাইরে বেরোতে পর্যন্ত পারিনি। বুঝতে পারছি বন্ধু, কিন্তু এখন হস্তিনাপুরের তোমার মতো মানুষের খুব প্রয়োজন। না বন্ধু, আমি কৌরব পক্ষে থাকতে চাই না। হ্যাঁ, আমি কৌরব পক্ষ ত্যাগ করে যেতে চাই। কিন্তু কেন? এখানে এখন আমার আর প্রয়োজন নেই বন্ধু। দুর্যোধন এখন রাজ্যের প্রকৃত শাসক। তিনি আমার মত শোনার প্রয়োজন বোধ করেন না। ওকে পরামর্শ দেওয়ার জন্য শকুনি আছেন এবং আরো অনেকে আছেন। তাই আমি নির্ণয় করেছি যে যেখানে আমার কোনো প্রয়োজন নেই সেখানে আমি থাকবো না। এই এই দেখুন, আরে এইটা তো আপনার অভিমানের কথা হয়ে গেল। আরে বাবা, আপনার মতো ধীর স্থির বিচক্ষণ ব্যক্তির মুখে এরকম অভিমান ভরা কথা মানায় না। না বন্ধু, অভিমান নয়। আমি শান্ত মনে স্থির করেছি যে আমি পাণ্ডব পক্ষে যোগদান করব। পার্শ্ব চুপ করে মাটির দিকে তাকিয়ে থাকেন। তাই দেখি বিদুর বললেন, কি হলো, একেবারে চুপ করে গেলে যে? আপনি অত্যন্ত জ্ঞানী এবং বিচার বুদ্ধিতে এই রাজ্যের আপনার সমকক্ষ কেউ আছে বলে আমি ঠিক মনে করি না। তাই আপনি যখন স্থির করেছেন যে পাণ্ডব পক্ষে যোগদান করবেন, তখন আশা করি সেটাই সর্বোত্তম। আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? হ্যাঁ। কি প্রস্তাব? জীবিকা নির্বাহের স্বার্থে তোমাকে হস্তিনাপুরের আশেপাশে বিভিন্ন জনপদে ঘুরে বেড়াতে হয়। ফলে হস্তিনাপুরের পার্শ্ববর্তী অঞ্চলের রাস্তাঘাট তোমার চেনা। উপরন্তু তুমি কোনোদিনও কোনো রাজকার্যে নিয়োজিত হওনি, ফলে কেউ তোমাকে সন্দেহ করবে না। কি ব্যাপার বলুন তো, খুব গুরুত্বপূর্ণ কাজ মনে হচ্ছে। হ্যাঁ বন্ধু, কাজটা খুবই গুরুত্বপূর্ণ। বেশ, বলুন কি করতে হবে। আগে কথা দাও যে তুমি কাজটা করবে। আপনার মতো একজনের জন্য অবশ্যই যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। আমি পাণ্ডবদের সাথে যোগ দিতে চাই, কিন্তু সমস্যা হলো পাণ্ডবরা বনে গেছে। তাদের সাথে আমার শীঘ্রই সাক্ষাৎ করা প্রয়োজন। কোন পথে গেলে আমি তাদের সাক্ষাৎ দ্রুত পেতে পারি তা নির্ণয় করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, তারা যদি বনের মধ্যে একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে তবে আমার পক্ষে সুবিধে হয়। আচ্ছা, বুঝলাম। মানে তাদের সন্ধানের জন্য আমাকে যেতে বলছেন, তাই তো? হ্যাঁ। না, আমার যেতে কোনো আপত্তি নেই। তবে কিছু মনে করবেন না, মানে ওই কৌতূহলের হচ্ছে বলেই আমি জানতে চাইছি আর কি। মানে আপনি তো নিজেই তো তাদের সন্ধানে যেতে পারেন। তুমি কি ভাবছো দুর্যোধন আমাকে তাদের সন্ধানে যেতে দেবে? যদি তাদের সন্ধান জানতে পারি তবে অতি দ্রুতগামী রথে আমি সোজা পাণ্ডবদের আশ্রয়স্থলে পৌঁছে যাব। কিন্তু আমার পক্ষে তাদের অনুসন্ধান করে বের করা বেশ কঠিন। আচ্ছা, বুঝলাম। তা আপনি আমাকে কি করতে বলছেন? আমার পক্ষে আগামীকাল সকালে হস্তিনাপুর ত্যাগ করে যাওয়া অসম্ভব। তুমি যদি আগামীকাল দ্রুতগামী রথারোহণে পাণ্ডবদের উদ্দেশ্যে রওনা হও এবং তাদেরকেও জানাও যে আমি তাদের সাক্ষাৎ প্রার্থী, তাহলে আমি বড়ই উপকৃত হই। আচ্ছা,
তাহলে আমি গতকাল সকালে রওনা হয়ে যাব। আচ্ছা, কিন্তু আপনি কিভাবে বুঝতে পারবেন যে আমি কোন পথে গেছি? তোমার সাথে আমার আরেক বন্ধু যাবে, সে তোমাকে কিছু দূর এগিয়ে দিয়ে ফিরে আসবে, সেই আমাকে রাস্তা দেখিয়ে দেবে। দেখুন, আমি বণিক মাত্র, রথ আমার নেই। ওই গরুর গাড়ি করেই আমি পণ্যদ্রব্য আনা নেওয়া করি আর কি, আর প্রয়োজনে সেটা চড়েই যাতায়াত করি। রথ চালাতে পারো? হ্যাঁ, রথ চালাতে আমার কোনো অসুবিধে নেই। বেশ, 4 অশ্বে টানা অতি দ্রুতগামী রথ নিয়ে আমার বন্ধু তোমার বাড়িতে আসবে, তোমাকে জঙ্গলের কাছে নামিয়ে সে রথ নিয়ে ফিরে আসবে। তাহলে আমি ফিরে আসবো কিভাবে? সেটা একটা সমস্যা বটে। তোমার ফিরে আসার জন্য জঙ্গলের ধারে অপেক্ষা করা তো সম্ভব নয়। তাহলে? আচ্ছা, তুমি কি অশ্বে আরোহণ করতে পারো? অশ্বারোহণটা বেশ নতুন একটা ব্যাপার, শুধু রাজ পরিবারের মানুষরাই এটা অনুসরণ করতে পারে। তবে এটাও কিন্তু আমার অজানা নেই, আমি অশ্বারোহণ করতে জানি। ব্যাস ব্যাস, তাহলে তো মিটেই গেল। তোমরা 2টো অশ্ব নিয়ে যাবে। বেশ, আচ্ছা, তো ভালো কথা। তো ভালো ব্যবস্থা। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক পাণ্ডবদের খুঁজে বের করবই। তাহলে আমি আগামীকাল সকালে রওনা হয়ে যাব। বেশ, তাহলে সেই কথাই রইল। আমার বন্ধু আগামীকাল সকালে তোমার বাড়িতে আসবে, তারপর তোমরা 2 জন একসাথে রওনা হয়ে যেও। কিছুক্ষণ আগে মধ্যাহ্ন অতিবাহিত হয়েছে। ধীরে ধীরে ছায়া পূর্ব দিকে লম্বা হয়ে পড়ছে। পর্বতের পাদদেশে একটি ঘন বনাঞ্চল। দূর থেকে দেখা যাচ্ছে 2 জন ঘোড়সওয়ার এই বনের দিকে এগিয়ে আসছেন। বনের একদম কাছে এসে 2 জন থামলেন। প্রথমজন দ্বিতীয়জনকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, আপনি আবার ফিরে যান, আমি এবার এই ঘন জঙ্গলে প্রবেশ করব। আচ্ছা, আপনি গিয়ে বন্ধু বিদুরকে এই পথের সন্ধান দেবেন, ঠিক আছে? আশা করি এই জঙ্গলে বা এই জঙ্গল অতিক্রম করে পরবর্তী অন্য কোনো জঙ্গলে আমি পাণ্ডবদের দেখা পেয়ে যাব। কিন্তু আপনাকে আমি আগেই বলেছি, এই জঙ্গল অতি ভয়ঙ্কর। আশেপাশের কোনো জনপদের মানুষ এই জঙ্গলে ঢোকা তো দূরের কথা, জঙ্গলের দিকে ফিরে তাকায় না পর্যন্ত। আপনি তো এই কথা আগেও বলেছেন, আমি শুনেছি, কিন্তু এর কারণ কি? কারণ আমিও জানি না, লোকের মুখে নানা কথা শোনা যায়, তার মধ্যে বেশিরভাগই হয়তো অতিরঞ্জিত, সত্য নয়। কিন্তু তাদের মুখে শুনে শুনে একটা কথা বুঝেছি, যে কোনো এক রহস্যময় ভয়ঙ্কর বিভীষিকা এই জঙ্গলে হয়তো আছে। সেটা কি, কোনো রাক্ষস বা দৈত্য? ক্ষমা করবেন, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে এই জঙ্গল সম্বন্ধে যা যা শুনেছি, তাতে আপনার এই জঙ্গলে না ঢোকাই উচিত। না না, আমাকে এই জঙ্গল অতিক্রম করতেই হবে। যদি জঙ্গলের ভেতর দিয়ে না গিয়ে এই জঙ্গলকে ঘুরে কোনো এক পাশ দিয়ে যেতে চাই, তাহলে অনেক সময় লাগবে, আর সেক্ষেত্রে আমার বন্ধু বিদুরের উদ্দেশ্য পূরণ হবে না। বা আমাকে অল্প সময়ের মধ্যে যেতে গেলে এই জঙ্গলের ভেতর দিয়েই যেতে হবে। আচ্ছা শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না। শিশুকাল হতে আমি যতটুকু অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছি, তা আমার আত্মরক্ষার পক্ষে যথেষ্ট। বেশ, তবে তাই হোক। আমি ফিরে যাচ্ছি, গিয়ে বিদুরকে সব জানাচ্ছি। আপনি সাবধানে থাকবেন, সবসময় সতর্ক থাকবেন, সাবধানে যাবেন। বিদায়। ধন্যবাদ বন্ধু, আপনার সাবধান বাণী আমার মনে থাকবে। 2 জন দুজনের থেকে বিদায় নিয়ে 2 দিকে চলতে শুরু করলেন। পার্শ্ব চললেন সেই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে। কিছুটা যাওয়ার পরেই জঙ্গল অত্যন্ত ঘন হয়ে এলো। ঘন জঙ্গল, চারিদিকে বড় বড় গাছে ভর্তি। গাছের নিচে বিভিন্ন লতাগুল্মের চাপে মাটি দেখা যায় না। গাছগুলো গায়ে ঘষা লাগছে। গাছের পাতা আর ছাল বাকলে প্রচণ্ড ধার। পার্শ্বের হাতের চামড়া কেটে রক্ত বেরিয়ে গেল। একসময় অবস্থা এমন হয়ে দাঁড়ালো যে তরবারি বের করে লতাগুল্মের ঝোপ কেটে অগ্রসর না হলে আর এগোনো যাচ্ছে না। কিন্তু তাতে সময় বেশি লাগছে, চলার গতি মন্থর হয়ে যাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো।
জঙ্গলের মধ্যে বড় বড় গাছের জন্য এমনিতেই আলো কম প্রবেশ করে, তাই মনে হচ্ছে সন্ধ্যা হতেই যেন ঝুপ করে রাতের অন্ধকার নেমে এসেছে। এতক্ষণ চারিদিকে অনেক পাখি ডাকছিল। রাতের অন্ধকার নামতেই সব পাখির কলতান স্তব্ধ হয়ে গেছে। পার্শ্ব কিন্তু থামলেন না। অন্ধকারেই তরবারির সাহায্যে লতাগুল্ম কেটে এগিয়ে চলতে লাগলেন। না, এখনই থামলে চলবে না। যতটা পারি এগিয়ে যেতে হবে, যাতে খুব তাড়াতাড়ি আমি পাণ্ডবদের কাছে পৌঁছাতে পারি। কিন্তু ও কিসের আওয়াজ? চারিদিকে অদ্ভুত কিছু ফিসফাস আওয়াজ যেন হয়ে চলেছে। এই আওয়াজটা কিসের? গাছের পাতার, নাকি হাওয়ার, নাকি অন্য কিছু? পার্শ্ব বেশ সাহসী পুরুষ। বিদুর বেছে বেছে যোগ্য ব্যক্তির হাতেই তার দৌতকার্যের ভার দিয়েছেন। জঙ্গল অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেছে। একটু আগেও যে কীটপতঙ্গের আওয়াজ পাওয়া যাচ্ছিল, এখন আর তা পাওয়া যাচ্ছে না। জঙ্গলটা এখানে কেমন শান্ত, একটা কিছুর আওয়াজও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন গভীর এক শান্তি এখানে বিরাজ করছে। হঠাৎই জঙ্গলের সমস্ত নিস্তব্ধতাকে খান খান করে দিয়ে কোনো এক পশুর আওয়াজ হলো। রক্ত জল করে দেওয়া সেই আওয়াজ শুনে পার্শ্ব থমকে দাঁড়িয়ে পড়লেন। এটা কি? এটা কি কোনো পশুর ডাক? না, পশুর ডাক এমন হতে পারে? কোন পশুর ডাক এটা? নাকি আর্তনাদ? এই জঙ্গল সম্বন্ধে যেমন রটনা সে শুনেছে, তাতে এখানে ভয়ানক কিছু হিংস্র পশু থাকতে পারে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও আর কোনো আওয়াজ পাওয়া গেল না। এবার সে তার ডান হাতে তরবারিখানা শক্ত করে ঝোপঝাড় কাটতে কাটতে এগোতে থাকলো। এটা ঠিক যে তাকে দ্রুত যুধিষ্ঠিরের কাছে গিয়ে পৌঁছাতে হবে, কিন্তু এখন রাত হয়ে আসছে। সারা রাত এই জঙ্গল কেটে এগিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। কোথাও একটা বিশ্রাম করা দরকার। খিদেও পেয়েছে খুব, কিন্তু এই ঘন জঙ্গলে সে কোথায় বিশ্রাম করবে? না, এবার একটু থামতেই হবে, আর পারা যাচ্ছে না। কিন্তু এই হিংস্র জন্তুতে পরিপূর্ণ এই জঙ্গলে যে কোনো স্থানে সারা রাত কাটানো কিন্তু নিরাপদ নয়। আমি আজ পর্যন্ত যত জঙ্গল দেখেছি, তাতে কোনো না কোনো বনবাসী সম্প্রদায়ের গ্রাম সেই জঙ্গলে আছে। এছাড়াও বিভিন্ন জঙ্গলে কোনো না কোনো ওই তপস্বীর কুটির আমি পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ছোট গ্রাম বা তপস্বীর কুটির নজরে পড়ল না। কিন্তু এই জঙ্গল মনে হয় সম্পূর্ণরূপেই মনুষ্য বিবর্জিত। তার কারণ সম্ভবত এই জঙ্গল সম্পর্কে মানুষের ভয়। তাহলে তাহলে আমি এখন কি করব? উফ, আর তো চলাও যাচ্ছে না, শরীরটা যেন ভেঙে আসছে। শারীরিক ক্লান্তিতে যখন তার শরীর আর চলছে না, এমন সময় জঙ্গলের মধ্যে কিছু দূরে একটা আলোর বিন্দু দেখা গেল। সঙ্গে সঙ্গে তার মন আনন্দিত হয়ে উঠল। আলো? ওই তো আলো! আরে ওই তো আলো দেখা যাচ্ছে। আর আলো আছে মানে নিশ্চয়ই মানুষের বাস আছে। যাই যাই যাই, ওই আলো লক্ষ্য করে এগিয়ে যাই। সে যত দ্রুত সম্ভব সেই আলো লক্ষ্য করে এগোতে লাগলো। বেশ কিছুক্ষণের পরিশ্রমে সে পৌঁছে গেল তার লক্ষ্যে। এক তপস্বীর কুটির, বড় বড় গাছে ঘেরা একটা ছোট্ট জায়গা। জায়গাটিতে গাছ ও ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে। তপস্বীর পর্ণকুটিরের সামনে কিছু শুকনো কাঠ জড়ো করে আগুন জ্বালানো হয়েছে, সম্ভবত হিংস্র পশুদের দূরে রাখার জন্য। গাছের পেছন থেকে পার্শ্ব চারিদিক দেখছিলেন। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ শুনতে পেলেন। গাছের পেছন থেকে বেরিয়ে আয়। আচমকা শব্দটা শুনতে পেয়ে পার্শ্ব চমকে গিয়েছিলেন। কে কথাটা বলল তিনি সেটা বুঝতে পারেননি। পরে দেখতে পেলেন কুটিরের এক পাশে একটা বড় গাছের নিচে বেদি করা। সেই বেদির ওপর পদ্মাসনে ধ্যানস্থ হয়ে আছেন এক তপস্বী। তপস্বীর মাথায় সাদা জটা, ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গে একটা ছোট্ট সাদা কাপড় জড়ানো। তপস্বীর দেহ কঙ্কালসার। সামনে জ্বালানো কাঠের কম্পমান লালচে হলুদ আলোয় তপস্বীকে দেখতে বিভৎস লাগছে। পার্শ্ব ডান হাতে ধরা তরবারিটা কোষবদ্ধ করলেন। পিঠের তুনিরে তীর, ধনুকটা কাঁধে ঝোলানো। ঘোড়াটাকে আগেই একটা গাছের সাথে বেঁধে রেখেছিলেন। এবার তিনি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে
তপস্বীর দিকে এগিয়ে গেলেন। বেদির সামনে পৌঁছে হাত জোর করে হাঁটু মুড়ে বসলেন। তপস্বীর দুটো চোখ তখনও বন্ধ। সেই অবস্থাতেই তিনি বললেন, খিদে পেয়েছে? হ্যাঁ। এই জঙ্গল বড় ভয়ানক। দিনের বেলাতেও এখানে মৃত্যু ওত পেতে থাকে, আর এখন তো রাত্রি। রাতের অন্ধকারে এখানে অপেক্ষা করে লক্ষ লক্ষ মৃত্যুর কারণ। সে মৃত্যু অত্যন্ত ভয়ানক, অত্যন্ত বীভৎস। সে মৃত্যু। তোর সাহস তো কম নয়, তুই এই মৃত্যুর রাজত্বে প্রবেশ করেছিস। মৃত্যু তো অমোঘ, মৃত্যু অনিবার্য, আর যা অনিবার্য তাকে আমি ভয় পাই না। পার্শ্বর কথা শুনে তপস্বী হেসে উঠলেন। তারপর বললেন, খুশি হলাম তোর সাহস দেখে। যা, ওই ঘরে খাদ্য আর পানীয় জল রাখা আছে, তুই সেইগুলো খেয়ে আজকের রাতটা ওই ঘরেই থাকতে পারিস। আগামীকাল ভোরবেলা চলে যাস। শোন, তুই যতই সাহসী মানুষ হোস না কেন, রাতের বেলা এই জঙ্গলকে এড়িয়ে চলাই ভালো। যা। তপস্বী একবারের জন্য চোখ খুললেন না। পার্শ্বর খুব খিদে পেয়েছিল। তিনি আর বাক্য ব্যয় না করে তপস্বীর পর্ণকুটিরের দিকে হাঁটলেন। বাইরের জ্বালানো আগুনের আলো দরজা দিয়ে কুটিরের ভেতরে প্রবেশ করে একটা ছায়া ছায়া আলো আধারি সৃষ্টি করেছে। সেই আবছা আলোয় পার্শ্ব দেখতে পেলেন একপাশে কতগুলো ফলমূল জড়ো করে রাখা আছে। মাটির কলসিতে আছে পানীয় জল। কুটিরের আর একদিকে শোয়ার জন্য জড়ো করে রাখা আছে শুকনো ঘাস। পার্শ্ব এতই ক্ষুধার্ত ছিলেন যে অল্পক্ষণেই ফলমূলগুলি প্রায় সবই খেয়ে ফেললেন। তারপর জল খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুললেন। খুব খিদে পেয়েছিল। ফলমূল সব খেয়ে খিদেটা মিটল। সঙ্গে করে যা শুকনো খাবার এনেছিলাম সবই তো দুপুরে শেষ হয়ে গেছে। আসলে এতটা সময় লাগবে তো আমি জানি না। ভেবেছিলাম সন্ধ্যের আগেই কোনো বনচারী মানুষদের গ্রামে বা কোনো বনবাসী তপস্বীর কুটিরে আশ্রয় পেয়ে যাব। তা তো আর হলো না। অনেক রাতে এসে এখানে আশ্রয় পেলাম। খাবারটা সব খেয়ে বেশ আরাম লাগছে। এই যা, আমি তো সব কটা ফলই খেয়ে ফেলেছি। তাহলে তপস্বী কি খাবেন? ছি 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 ছি, এটা কি করলাম আমি? আসলে এতটাই খিদে পেয়েছিল যে তিনি তপস্বীর জন্য কিছুটা খাবার রেখে খাবেন তার মনে আসেনি। তিনি বিষণ্ণ মুখে গিয়ে ওই ঘাসের বিছানায় বসলেন। মনে মনে ভাবতে লাগলেন, তপস্বী কুটিরে এলে প্রথমেই তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সব খাবার খেয়ে ফেলার জন্য। না, তপস্বী কুটিরের মধ্যে এলেই প্রথমে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সব খাবার খেয়ে ফেলার জন্য। তপস্বী কুটিরে প্রবেশ করার মাত্রই ক্ষমা চাইব? ছি ছি ছি, এ কি লজ্জার কথা! হ্যাঁ, কোথায় আমি তপস্বীর জন্য খাদ্য সংগ্রহ করে আনবো তা নয়, উল্টে তার জন্য রাখার সব খাবারই আমি খেয়ে ফেললাম। আমাকে ক্ষমা চাইতেই হবে। তিনি শুদ্ধ হওয়ার আগেই ক্ষমা চাইতে হবে। তপস্বিনীকে আজ রাতে তার জন্য না খেয়ে থাকতে হবে। সারাদিনের ক্লান্তির জন্য এইসব ভাবতে ভাবতে তিনি কখন ঘুমিয়ে পড়েছেন। শারীরিক ক্লান্তিতে ঘুমের অতলে তলিয়ে গেছেন। তপস্বী একসময় ধীরে ধীরে এসেছেন এই ঘরে। এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন তার দিকে। তখন বাইরে আগুনে চরচর করে কাঠ পোড়ার আওয়াজ ছাড়া কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। এখন তপস্বী আবার ধীরে ধীরে কুটির থেকে বেরিয়ে গেলেন। পার্শ্ব জানতেও পারলেন না। তখন অনেক রাত। হঠাৎ একটা বিজাতীয় শব্দে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি প্রথমে বুঝতে পারলেন না যে তিনি কোথায় আছেন। চারপাশটা ঘন অন্ধকারে ডুবে আছে। পাশে হাত দিয়ে বুঝতে পারলেন শুকনো ঘাসের স্তূপের ওপর তিনি শুয়ে আছেন। তারপরেই এক লহমায় তার মনে পড়ে গেল যে তিনি কোথায় আছেন। সঙ্গে সঙ্গে ধড়মড় করে উঠে বসলেন। বাইরে আওয়াজটা কিসের? ঘরের ভেতর থেকে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু কিন্তু
কিন্তু চারিদিক তো অন্ধকার, নিকষ কালো অন্ধকার, কিছুই তো আমি দেখতে পাচ্ছি না। পার্শ্ব যখন ঘরে ঢুকেছিলেন তখন বাইরে কাঠের আগুন জ্বলছিল, এখন সেই আগুন নিভে গেছে। আওয়াজটা কিসের হচ্ছে? আরে শুনে তো মনে হচ্ছে যে কোনো একটা পশু ছটফট করছে। কোনো পশু হতে পারে কি? সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল তার ঘোড়াটার কথা। ঘোড়াটাকে তিনি একটি ঝোপের কাছে একটা বড় গাছে বেঁধে রেখেছিলেন। ঘোড়াটি আপন মনে ঝোপের পাতালতা খাচ্ছিল। ঘোড়াটার কথা মনে হতেই পার্শ্ব সতর্ক হলেন। বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু হয়তো আক্রমণ করেছে, ওই কুটির কাছাকাছি এসেছে, তাই ঘোড়াটা এমন ছটফট করছে। সঙ্গে সঙ্গে তিনি ঘাসের স্তূপের পাশে হাত দিলেন। আশ্চর্য, এখানে তো তিনি তরবারি আর তীরধনুকগুলি রেখেছিলেন, সেগুলো এখন আর সেখানে নেই। গেল কোথায় সেগুলো? এই রে, আরে এখন 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 কি হবে? অন্ধকারে তো কিছু দেখতে পারছি না। নতুন জায়গা, অস্ত্র সবসময় তো কাছে রাখা দরকার। আরে কখন কি হয় সে তো আর বলা যায় না, কিন্তু সেগুলো তো আমি আমার পাশেই রেখেছিলাম, কিন্তু অন্ধকারে তো কিছুই খুঁজে পাচ্ছি না। এদিকে যদি কোনো হিংস্র জন্তু ঘোড়াটাকে আক্রমণ করে, আরে ওকে তো রক্ষা করা দরকার, কিন্তু এই অন্ধকারের জঙ্গলে কিভাবে? অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে তিনি অস্ত্র খুঁজতে লাগলেন। না, অস্ত্রগুলো কোথাও পাওয়া গেল না। এবার ঘোড়াটা চিহি চিহি রবে ডাকতে শুরু করেছে। না, বাইরে বেরোতেই হবে, না হলে ঘোড়াটাকে বাঁচানো যাবে না। পার্শ্ব নিরস্ত্র হয়েই বেরোতে যাচ্ছিলেন, কিন্তু দরজার সামনে এসে স্থির হয়ে গেলেন। সমগ্র বনটা বড় বড় গাছে পূর্ণ হলেও এই কুটিরের কাছে কিছুটা জায়গায় বড় গাছগুলি কেটে ফেলা হয়েছে। দেখে মনে হচ্ছে কুটিরটাকে মাঝখানে রেখে গোল করে কিছুটা জায়গা পরিষ্কার করা হয়েছে। এখন আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় একটা হালকা ছায়া ছায়া পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই অল্প আলোয় কাকে যেন দেখা যাচ্ছে। যাকে দেখা যাচ্ছে সে কি? মানুষ তো নয়। সে কি তাহলে রাক্ষস, নাকি দৈত্য, না অসুর, নাকি অন্য কিছু? উচ্চতায় অন্ততপক্ষে 3 জন পূর্ণবয়স্ক মানুষের সমান। হাত পা এক একটা হাতির পায়ের মতো মোটা। মাথায় প্রকাণ্ড একটা জটা, সেই জটা পিঠ পর্যন্ত নেমে এসেছে। সে একটু ঝুঁকে এগিয়ে চলেছে ঘোড়াটার দিকে। চাঁদের আলোয় সাদা ঘোড়াটাকে দেখা যাচ্ছে। গাছের সাথে শক্ত করে বাঁধা ঘোড়াটি প্রাণপণে দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করছে। থপ থপ করে সেই প্রাণীটি পৌঁছে গেল ঘোড়াটার কাছে। এতক্ষণে দেখা গেল প্রাণীটির হাতের বিরাট বড় বড় তীক্ষ্ণ নখগুলি। চাঁদের আলো পড়ে নখগুলি যেন চকচক করে উঠল। প্রাণীটি একটি হাতের নখ বসিয়ে দিল ঘোড়াটার পেটে। মনে হলো যেন 4-5টি তলোয়ার ঘোড়ার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে ছিঁড়ে ফালা ফালা করে দিল ঘোড়াটার পেট। ঘোড়াটা তীব্র চিৎকার করে মাটিতে পড়ে গেল, কিন্তু তার মৃত্যু হলো না। মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। প্রাণীটা তার হাতের নখের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো ঘোড়ার মাংস। মাংসের টুকরো রক্তে ভরে গেল জায়গাটা। লম্বা লকলকে জিভ বের করে চেটে নিতে লাগলো ঘোড়ার তাজা গরম রক্ত। পার্শ্ব যেন হতভম্ব হয়ে গিয়েছিলেন। তিনি আজ অবধি অনেক পশুর কথা শুনেছেন, তিনি দেখেওছেন অনেক পশু, অনেক দৈত্য দানবের কথাও শুনেছেন, কিন্তু আজ তার সামনে যে বিভীষিকা ঘোড়ার মাংস খাচ্ছে, সে বিভীষিকা দেখা তো দূরের কথা, তিনি এর আগে এর কথা শোনেননি পর্যন্ত। তিনি পায়ে পায়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। বাইরে পড়ে থাকা এক খণ্ড আধপোড়া কাঠে হোঁচট খেয়ে আচমকা পড়ে যাওয়ায় তার হতভম্ব অবস্থাটা কেটে যায়। সে তাকিয়ে দেখে তার পড়ে যাওয়ায় যে শব্দ হয়েছে, সেই শব্দটা ওই প্রাণীটাও শুনতে পেয়েছে। সে ঘুরে তাকিয়েছে তার দিকে। বিভৎস জলজলে দৃষ্টি, সারা মুখ রক্তে মাখামাখি, ঠোঁটের 2 পাশ বেয়ে গড়িয়ে নামছে রক্তের ধারা।
ঠোঁটের বাইরে বেরিয়ে এসেছে দুটো চকচকে সদন্ত। বিভৎস মুখটা এখন তার দিকে তাকিয়ে আছে। পার্শ্বর মতো সাহসী মানুষও রীতিমতো ভয় পেয়ে গেল তাকে দেখে। কিন্তু মুখটা যেন তার চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছে তাকে। এই প্রাণীটাকে সে কোথায় দেখতে পারে? মানুষের মতো আকৃতি বিশিষ্ট এই প্রাণীটা এবার উঠে দাঁড়িয়েছে। ধীরে থপথপে পায়ে এগিয়ে আসছে তার দিকে। পার্শ্ব ভয়ে যেন নড়তে চড়তে পারছে না। মৃত্যু তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। তার কি করা উচিত সে বুঝতে পারছে না। অসহায়ের মতো এদিক ওদিক তাকালো। হঠাৎ চোখে পড়ল কুটিরের বাইরে এক কোণায় পড়ে আছে তার অস্ত্রশস্ত্রগুলো। তিনি মনে মনে ভাবলেন, এই সেগুলো এখানে আসলো কি করে? ঘরে তো আমি আর তপস্বী ঢুকতে পারে। আরে তাই তো, তপস্বী গেলেন কোথায়? অদ্ভুত সেই রহস্যময় প্রাণীটা আরও এগিয়ে এসেছে। পার্শ্ব সেই দিকে তাকালেন, দেখলেন প্রাণীটার মুখের দিকে। আর এক মুহূর্ত মনে পড়ে গেল এই প্রাণীটার মুখ তার এত চেনা লাগছে কেন। তপস্বী? হ্যাঁ তাই তো, এটা তো সেই মুখ, কিন্তু একটু বিকৃত ও কথাকার শুধুমাত্র। তাহলে এই কুটিরে যে তাকে থাকতে দিয়েছে সে কোনো তপস্বী নয়, সে একটি মায়াবী রাক্ষসী। শেষে শেষে আমার মৃত্যু হবে একটি মায়াবী রাক্ষসীর হাতে? না না না, তা হতে পারে না। ভাবতেই পার্শ্বর হাতে পায়ে যেন বল ফিরে এলো। সে ছুটে গিয়ে তুলে নিল তার অস্ত্রশস্ত্রগুলো। এগুলো হাতে থাকলে কেউ অনাহত অবস্থায় পার্শ্বকে অন্তত হত্যা করতে পারবে না। সে অস্ত্র হাতে নিয়ে চিৎকার করে উঠল, এই কে তুই? আর এক পাও এগোলে আমার হাতে তোর মৃত্যু হবে। আমার মৃত্যু তোর হাতে? একটা সামান্য মানব, সে কিনা মারবে আমাকে? তুই জানিস আমি কে? তুই একজন দুরাচারী রাক্ষসী। নাম কি তোর? আমি কল্প, ত্রিভুবনে কল্প রাক্ষসী নামে খ্যাত। আমি এই বনের অধিপতি। এবার পার্শ্বর বুকের অন্তঃস্থল অব্দি কেঁপে গেল। কল্প রাক্ষসী? হ্যাঁ, তিনি শুনেছেন এর নাম, কিন্তু এইভাবে যে এমন একটা ভয়ঙ্কর রাক্ষসীর মুখোমুখি হয়ে পড়বে তা তিনি কখনোই ভাবতে পারেননি। মনে মনে ভাবলেন, এই রাক্ষসী অত্যন্ত মায়াবী এবং হিংস্র হিসেবে বিখ্যাত। কল্পনায় যা যা করা যায় না সেই রাক্ষসী বাস্তবের ভূমিতে তাই করে দেখাতে পারে। তাই এর নাম কল্প। এই রাক্ষসীর সাথে লড়াই করার মতো শক্তি আমার কাছে নেই। তাহলে কি করি এখন? সামনাসামনি যুদ্ধ করা ঠিক হবে না, পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যেমন ভাবা তেমন কাজ। তিনি বনের মধ্যে দৌড়তে শুরু করলেন। পেছনেই রাক্ষসীর অট্টহাসি শোনা যাচ্ছে। আকৃতিতে বড় হলেও জোরে দৌড়াতে পারে না, থপথপ করে হাঁটে। ফলে সে হয়তো দৌড়ে পালিয়ে যেতে পারবে, কিন্তু ঘন জঙ্গলে জোরে দৌড়ানো সম্ভব নয়। সে যতটা সম্ভব জোরে চলতে লাগলো। বুনো ঝোপের কাঁটার খোঁচায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষত হয়ে গেল। বড় বড় গাছের সাথে ঘষায় চামড়া ছিঁড়ে রক্ত পড়তে লাগলো, কিন্তু সে দৌড় থামাচ্ছে না। কতক্ষণ চলেছে মনে নেই। এক সময় জঙ্গল যেন পাতলা হয়ে গেল। পার্শ্ব ভাবল, এই তো জঙ্গলটা পাতলা হয়ে এসেছে। আমি আমি নিশ্চয়ই জঙ্গলের শেষে চলে এসেছি। এখান থেকে বেরিয়ে যেতে পারলে রাক্ষসীটা হয়তো আমাকে আর খুঁজে পাবে না। ও এই জঙ্গলেই থাকে, জঙ্গলের বাইরে নিশ্চয়ই বেরোয় না। কিন্তু পরক্ষণেই তার ভুল ভাঙল। তিনি দেখতে পেলেন যে তিনি জঙ্গলের বাইরে বেরিয়ে আসেননি। জঙ্গলের মধ্যেই একটা বেশ বড় জলাশয় আছে। তিনি এখন সেই জলাশয়ের পাশে এসে পৌঁছেছেন। জলাশয়ের পাশে রাজরক্ষীর বেশ পরা এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। পার্শ্বর পদশব্দ শুনে সেই ব্যক্তি ঘুরে তাকালেন এবং চিৎকার করে বললেন, কে ওখানে? আমি পার্শ্ব।
বণিক আমি, এখন দৌত কার্যে নিযুক্ত। এগিয়ে আসুন। পার্শ্ব এগিয়ে গেলে সেই ব্যক্তি আবার তার পরিচয় জানতে চাইলেন। পার্শ্ব তাকে নিজের পরিচয় জানালেন। ব্যক্তিটি বললেন, এই জঙ্গল অত্যন্ত ভয়াবহ। আপনি এখানে এলেন কেন? আমাকে খুব তাড়াতাড়ি একটি বিশেষ সংবাদ নিয়ে পৌঁছাতে হবে। আর এই জঙ্গলটি যে খুব ভয়ানক তা আমি জানতাম। আমার এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু যদি জানতাম যে এই জঙ্গলে কল্প রাক্ষসী উপস্থিত, তাহলে আমি এই জঙ্গলে কখনোই আসতাম না। আচ্ছা, আমি যতদূর বুঝতে পারছি আপনাকে তাড়াতাড়ি এই জঙ্গল ছেড়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমি এখন দিক হারিয়ে ফেলেছি। কোন দিক দিয়ে গেলে যে জঙ্গল থেকে বেরোতে পারবো তা আমি কিছুতেই বুঝতে পারছি না। আবার জঙ্গলের মাঝে কল্প রাক্ষসীর মুখোমুখি হয়ে যাবার পর ভয়ও আছে। বেশ, তাহলে আপনি আমার সাথে আসুন। আমি আপনাকে পথ দেখিয়ে দিচ্ছি। আপনি আপনি এই জঙ্গলের রাস্তা চেনেন? হ্যাঁ, আপনি নির্ভয়ে আমার পেছনে পেছনে আসুন। এই ব্যক্তিকে বিশ্বাস করে তার সাথে যাওয়া ছাড়া পার্শ্বর আর কোনো উপায় নেই। ব্যক্তিটি জলাশয়কে পেছনে রেখে জঙ্গলের মধ্যে চলতে শুরু করলেন। ব্যক্তির পেছনে পেছনে পার্শ্ব চলতে লাগলো। এখানে জঙ্গল খুব বেশি ঘন নয়, ফলে চাঁদের আলোয় পথ দেখে হাঁটা সম্ভব হচ্ছে। কিছুটা যাওয়ার পর পার্শ্ব বললেন, এ শুনছেন মহাশয়, আপনার পরিচয় জানতে পারি? অবাক কাণ্ড! লোকটি এবারও কোনো উত্তর না দিয়ে হেঁটে চললেন। আচমকা মানুষটি হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লেন। পার্শ্ব অবাক হয়ে দেখলেন তারা আবার জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছেন। এবার চারিদিকে ঘন জঙ্গল। সামনে কতগুলো স্তূপাকার বস্তু দেখা যাচ্ছে। স্তূপাকার ওইগুলো সব কি? তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সামনে মানুষের খুলির স্তূপ। যিনি পথ দেখিয়ে নিয়ে এসেছেন, এবার তিনি আস্তে আস্তে পার্শ্বর দিকে ঘুরে দাঁড়ালেন। এ কি? এ কে? এ কি মানুষ না অন্য কিছু? জলাশয়ের ধারে যাকে দেখেছিলেন, এ তো তিনি নন। একটা অদ্ভুত জান্তব আওয়াজ লোকটির গলা থেকে বেরিয়ে আসছে। তার মুখের মাংস গলে গলে পড়ছে। চিবুকের হাড়টা মাংস ভেদ করে বাইরে বেরিয়ে এসেছে। ঠোঁটের ওপর দিয়ে দেখা যাচ্ছে দুটি চকচকে সদন্ত। চোখ দুটো অন্ধকার। দেখে মনে হচ্ছে চোখের কোটর দুটিতে কিছুই নেই। সেই অন্ধকার দৃষ্টি দেখে পার্শ্বর অন্তরাত্মা অবধি কেঁপে উঠল। তিনি চিৎকার করে বললেন, কে কে তুই? সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণি হাওয়া উঠল। মনে হলো চারিদিকে যেন হাওয়ায় অনেকগুলি গলা হাসছে। স্তূপাকার হয়ে পড়ে থাকা মানুষের খুলিগুলি এবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। প্রতিটা খুলির ভেতর থেকে হাওয়ায় একটা হাসির আওয়াজ ভেসে আসছে, যেন অনেকগুলি মানুষের হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এবার সেই ব্যক্তি অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, এখানে শুধু আমি নই, এখানে আমরা পিশাচ। কল্প রাক্ষসের কবলে পড়ে আমাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে আমরা পিশাচে পরিণত হয়েছি। পিশাচে আমরা তার হয়ে এই জঙ্গল পাহারা দিই। আমরা তার দাস। এই জঙ্গলে কোনো প্রাণী নিজের ইচ্ছায় ঢুকতে পারে না, কিন্তু সে কোনোভাবে এই জঙ্গল থেকে বেরোতে পারে না। আমরা এই পিশাচেরা তাকে বেরোতে দিই না। আমরা কল্প রাক্ষসীর পাহারাদার। আরে আমি আপনাদের কি ক্ষতি করেছি? দয়া করে আমাকে যেতে দিন। আমি একটা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত হয়েছি। দয়া করে আমাকে যেতে দিন। লাভ ক্ষতির কোনো প্রশ্ন নয়। এখানে ঢুকলে তাকে কল্প রাক্ষসীর কবলে পড়তেই হবে। আমরা নিজের ইচ্ছায় কাজ করি না। আর কিছুটা সময়
কিছু পরেই তোকেও আমাদের মতো পিশাচে পরিণত হতে হবে। এবার চারিদিকে হাওয়ায় যেন ফিসফিসিয়ে হাসির একটা ঝড় উঠল। প্রতিটা করটি যেন তার দিকে তাকিয়ে হাসছে। পার্শ্ব বুঝতে পারলেন যে এই মায়াবী রাক্ষসীর হাত থেকে তার পরিত্রাণ নেই। তিনি এবার মরিয়া হয়ে উঠলেন, হাতে তুলে নিলেন তার তীর ধনুক, হুঙ্কার দিয়ে বললেন, কি বললি? আমার আমার অন্তিম আসন্ন? বেশ, তাই যদি হয় আমি তার আগে এই জঙ্গল ছাড়খাড় করে দেব। পার্শ্বর কথা শেষ হলো না, তার আগেই হঠাৎ শোনা গেল এক ঝাঁক মৌমাছির গুঞ্জনের মতো শব্দ। তিনি সচকিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন। গুঞ্জনটা ধীরে ধীরে বাড়ছে, মনে হচ্ছে যেন এক ঝাঁক মৌমাছি এদিকে উড়ে আসছে। তখনই সেই স্থানে দৌড়তে দৌড়তে এসে উপস্থিত হলো একটি হরিণ। হরিণের পেছনে পেছনে এক ঝাঁক পোকা। কালো কালো পোকাগুলি হরিণটিকে ধরে ফেলল। মুহূর্তের মধ্যে হরিণের সারা শরীর ভরে গেল পোকায়। হরিণটা মাটিতে পড়ে গেল। হাওয়ায় ফিসফিসানি শব্দটা থেমে গেছে। কেমন একটা চটপট করে আওয়াজ হচ্ছে। আওয়াজটা আসছে ওই হরিণের শরীর থেকে। এটা ওই পোকাগুলির হরিণের মাংস খাওয়ার আওয়াজ। পার্শ্ব এতটাই হতভম্ব হয়ে গেছেন যে কি করা উচিত তিনি বুঝতে পারছেন না। কিছু পরে পোকাগুলি হরিণের শরীর ছেড়ে আবার উঠতে শুরু করলো। শুরু হলো আবার সেই গুঞ্জন। পার্শ্ব অবাক বিস্ময়ে দেখলেন পড়ে রয়েছে শুধুমাত্র হরিণের কঙ্কালটা। বাকিটা এই অল্প সময়ের মধ্যে পোকাগুলো খেয়ে নিয়েছে। পোকাগুলি এবার এক জায়গায় জমাট বাঁধতে লাগলো। ধীরে ধীরে একটা মানুষের রূপ নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পোকাগুলি অদৃশ্য হয়ে গড়ে উঠেছে একটা মানুষের রূপ। সেই তপস্বী, অর্থাৎ কল্প রাক্ষসী এসে হাজির হয়েছে তার সামনে। এবার তাহলে তার নিস্তার নেই। পার্শ্ব কাঁপা কাঁপা হাতে আবার ধনুক তুলে নিলেন। একটি তীর ধনুকে নিয়ে আকর্ণ পর্যন্ত টেনে ছেড়ে দিলেন রাক্ষসকে লক্ষ্য করে। অবাক হয়ে দেখলেন তীরটা রাক্ষসীকে ভেদ করে চলে গেল। দেখে মনে হলো তীরটা যেন বাতাস কেটে বেরিয়ে গেল। কিন্তু রাক্ষসীর কিছুই হলো না। রাক্ষসীটা এবার হা হা করে চারিদিক কাঁপিয়ে হেসে উঠল, বলল, মূর্খ, তোর ওই সামান্য অস্ত্র আমাকে কোনো আঘাতই করতে পারবে না। এবার তুই আমার খাদ্যে পরিণত হ। হায়। তার একটা লম্বা হাত এগিয়ে এলো, বজ্র মুষ্টিতে ধরল পার্শ্বর গলা। ধীরে ধীরে গলায় চাপ বাড়ছে, শ্বাস আটকে আসছে তার, মুখে যেন রক্ত জমাট বাঁধছে। দুই হাত দিয়ে তিনি নিজেকে মুক্ত করতে চাইছেন, কিন্তু না, কল্প রাক্ষসীর হাতের বজ্র মুষ্টি এক চুল পরিমাণ পর্যন্ত আলগা করা তো যাচ্ছেই না, বরং আরও চেপে বসেছে। পার্শ্ব শ্বাস নিতে পারছেন না। তার দুটো চোখ যেন বেরিয়ে আসতে চাইছে। কপালের শিরা দুটো ফুলে উঠেছে, যেন এক্ষুনি ফেটে যাবে। মুখটা লাল হয়ে গেছে, রক্ত জমাট বেঁধেছে মুখে। ভয়ে তিনি জ্ঞান হারালেন। কিন্তু পর মুহূর্তেই আরও একটা তীর রাক্ষসীকে ভেদ করে বাতাস কেটে বেরিয়ে যাওয়ার মতো বেরিয়ে গেল। রাক্ষসী দেখতে পেল যোদ্ধার বেশে একজন রাজপুরুষ দাঁড়িয়ে আছেন। রাক্ষসী হুঙ্কার দিয়ে উঠল, কে তুই? এখানে মরতে এসেছিস কেন? আমি বিদুর। কে মরবে আর কে বেঁচে থাকবে তা এখনই বোঝা যাবে। তার আগে বল, তুই কে? মারবি আমা? তুই? তুই তো এখনই আমার খাদ্যে পরিণত হবি। তারপরে আমার আজ্ঞাবহ পিশাচে। আমি কল্প, আমি মহামায়াবী। আমাকে ধ্বংস করতে পারে
এমন কেউ পৃথিবীতে নেই। তোর ধ্বংস ডেকে আনবে তোর অহংকার। অহংকারী স্থান পৃথিবীতে নেই। যুগে যুগে যারাই অহংকার করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। কে 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 মারবে আমায়? আমি এখনই তোকে বধ করব। এই দেখ। এই কথা বলেই মায়াবী রাক্ষসী আবার আর একটি হাত বিদুরের দিকে প্রসারিত করল। বিদুর ধনুকে একটি তীর যোজনা করে আকাশের দিকে চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে চারিদিক আলোকিত হয়ে গেল। মধ্য গগনে সূর্য উঠেছে, যেন এক ভেলকিতে মধ্যরাত পরিণত হয়েছে মধ্যাহ্নে। রাক্ষসীটি আচমকা আর্তনাদ করে উঠল। কি করে হলো? এ কি করে সম্ভব? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পিশাচেরা মুহূর্তের মধ্যে বিলুপ্ত হয়ে গেল। বিদুর অট্টহাস্য করে বললেন, আমি বলেছিলাম না অহংকারীদের পতন অবশ্যম্ভাবী? তুই অহংকার করে আমাকে তোর নাম বলেছিলি। তোর নাম আমাকে বলে দেওয়াটাই তোর কাল হলো। আমি তোর নাম আগে শুনেছিলাম। আমি জানতাম কল্প রাক্ষসী রাতের অন্ধকারে পূর্ণ শক্তি প্রাপ্ত হয়। চাঁদের আলো তার শক্তিতে যেমন কোনো হানি ঘটাতে পারে না। অন্ধকারই কল্প রাক্ষসীর বাস। সূর্যের আলোয় এই মায়াবী রাক্ষসের মায়া অনেকাংশে কমে যায়। তাই তাকে হত্যা করার প্রকৃষ্ট সময় দিনের বেলা। আমি সূর্যাস্ত প্রয়োগ করে এই রাতেও মধ্যাহ্ন ডেকে এনেছি। এবার তোর পতন আসন্ন। এই কথা বলেই বিদুর সেই রাক্ষসীকে আরেকটা তীর মারলেন। এবার রাক্ষসীর সারা দেহ উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল। রাক্ষসী বলল, আমি গল্প, মানুষের কল্পনায় আমার বাস। আমার মৃত্যু নেই, আমার ধ্বংস নেই। কোনো অস্ত্র আমায় কিছু করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই রাক্ষসী অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় দেখা যাচ্ছে একজন সৌম্যকান্তি স্ত্রীকে। তার সারা শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। তাই দেখে বিদুর বললেন, আপনি আসলে কে? আমি আসলে একজন শাপগ্রস্ত গন্ধর্ব। পিতার কাছে শিকার শিখেছিলাম। একদিন খেলার ছলে আমি অকারণে বনের পশু শিকার করেছিলাম। আমার ষড়যন্ত্রের ফলে সেই বনের সমস্ত পশু মৃত্যুমুখে পতিত হচ্ছিল। ধ্বংস ডেকে আনছিলাম সেই বনের সমগ্র পরিবেশের। অথচ সেই জঙ্গলে পশু শিকার নিষিদ্ধ ছিল। আমার সেই কাজে অত্যন্ত বিরক্ত হয়ে সব দেবতারা মিলে অভিশাপ দেন। আমি মানুষের মনের ভেতরে থাকব, তাদের মনের অন্ধকারই হবে আমার বাসস্থান। আমার খিদে কখনোই মিটবে না। মাঝে মধ্যে খিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে বাস্তব রূপ ধরে কোনো জঙ্গলে যে প্রাণী পাব তাকেই খাদ্য হিসেবে গ্রহণ করব। মানুষের কল্পনায় আপনার বাস। তার মানে মানুষ যে ষড়যন্ত্র রচনা করে তার মূলে আপনি মানব সভ্যতার ধ্বংস ডেকে আনছেন। মানব সভ্যতা ধ্বংসের এখনই কি দেখেছে? আমি তো দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। একসময় মানুষ অনেক উন্নত হবে। সে আবিষ্কার করবে বিরাট বিরাট অনেক যন্ত্র। পৃথিবীর রূপ পরিবর্তন করে দেবে সে। শুধু পৃথিবী কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার পদচিহ্ন অঙ্কিত হবে অনেক জায়গায়। কিন্তু আমার কাজ থেমে থাকবে না। তারা অনেক আগ্নেয়াস্ত্র আবিষ্কার করবে, নিজেরাই মারবে নিজেদের। যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেবে।
তারা ধ্বংস করে দেবে পৃথিবীর বাস্তুতন্ত্র। সব সব কল্পনার মূলে আমি কল্প। আমার ধ্বংস নেই, কোনো অস্ত্র আমাকে ঘায়েল করতে পারে না। আমাকে অভিশাপ দিয়ে মানুষের মনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি সেই মানব সভ্যতাকেই ধ্বংস করে দেব। এক সময় মানুষে মানুষে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, দেশে দেশে চরম বিরোধ বাঁধবে। কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। হানাহানি শুরু হবে, ধ্বংস হয়ে যাবে এই মানব সভ্যতা। তখন মুক্ত হয়ে যাব আমি আমার অভিশাপ থেকে। আবার অট্টহাস্য করতে করতে রাক্ষসী বাতাসে মিলিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দেখা গেল চারিদিকের জঙ্গল বাতাসে মিলিয়ে গেছে। মায়াবী রাক্ষসীর মায়ায় তৈরি জঙ্গল তার সাথেই মিলিয়ে গেল। বিদুর দেখলেন তারা আসলে একটি ছোট জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বিদুর জলাশয়ের দিকে এগিয়ে গেলেন। হাতে করে কিছুটা জল এনে ছিটিয়ে দিলেন পার্শ্বর চোখে মুখে। এতক্ষণ পার্শ্ব অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলেন, এবার জ্ঞান ফিরে পেয়ে উঠলেন। চারপাশে তাকিয়ে দেখলেন, তারপর ভারী অবাক হয়ে বললেন, বন্ধু বিদুর, এটা এটা কোন জায়গা? আপনি আপনি এখানে কখন এলেন? আর আর কল্পরাক্ষসী, তার পিশাচ দলেরা কোথায় গেল? বলছি বন্ধু, আগে বলো তোমার শরীর এখন ঠিক আছে তো? হ্যাঁ, ঘাড়ে গলায় একটু ব্যথা লেগেছে, এছাড়া শরীর ঠিক আছে। প্রত্যুষে তোমরা যাত্রারম্ভ করার পর আমি রাজ্যের এই দিকে এই ভয়ঙ্কর জঙ্গলের কথা জানতে পারি। তারপর থেকেই অনুশোচনায় দগ্ধ হতে থাকি। মনে মনে প্রার্থনা করি যাতে তুমি এই জঙ্গলে না ঢোকো। আমার দ্বিতীয় যে বন্ধু তোমার সাথে এই জঙ্গলের প্রান্ত পর্যন্ত এসেছিল, তার কাছে জানতে পারি যে তুমি এই জঙ্গলেই ঢুকেছ। তারপর আমি আর দেরি করিনি। আমার সেই বন্ধুই আমাকে এই জঙ্গলের রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকেই আমার কেমন একটা সন্দেহ হতে থাকে। মনে হয় যেন পরিবেশটা স্বাভাবিক নয়। তুমি ঝোপঝাড় কেটে কেটে অগ্রসর হয়েছিলে। সেই পথ ধরে অগ্রসর হতে হতে আমি একটা পর্ণ কুটিরের সামনে উপস্থিত হই। সেখানে তোমার ঘোড়াটার অন্তিম অবস্থা দেখে বুঝতে পারি যে তুমি কোনো সংকটের মধ্যে পড়েছ। দ্রুত তোমার খোঁজ করতে থাকি। এক সময় এখানে এসে পৌঁছই। আমার এখানে আসতে আর যদি একটু দেরি হতো তাহলে আর তোমাকে বাঁচানো যেত না। আর কল্পরাক্ষসী, তার কি হলো? সে আপাতত অদৃশ্য হয়েছে। এখন এখানে তার মায়া আর কাজ করছে না। ফলে এই মুহূর্তে এখানে কল্পরাক্ষসীর ভয় আর নেই। যাক, হ্যাঁ, এবার চলো তোমাকে কোনো একজন বৈদ্যর কাছে নিয়ে যাই। তোমার চিকিৎসার প্রয়োজন। না বন্ধু, আমি একদম সুস্থ আছি। আপনার দ্রুত পঞ্চপাণ্ডবদের কাছে পৌঁছানো প্রয়োজন। কিন্তু কিন্তু দুর্যোধন আর তার গুপ্তচরেরা আপনাকে কি যুধিষ্ঠির কাছে পৌঁছতে দেবে? পার্শ্বর প্রশ্ন শুনে একটু মুচকি হেসে বিদুর বললেন, আমার ধারণা কল্পরাক্ষসী অদৃশ্য হয়ে গেলেও কাছাকাছি আছে। সে আমার বা তোমার ওপর আর আক্রমণ না করলেও বাকিদের ছেড়ে দেবে না। তাই আমি নিশ্চিন্ত। কিন্তু পাণ্ডবদের কোথায় খুঁজবেন? তাই নিয়ে তুমি চিন্তা করো না। পাণ্ডবরা এখানে অন্তত নেই। ওরা এখানে থাকলে কল্পরাক্ষসের মতো মায়াবী রাক্ষসী এখানে থাকতো না। আমার ধারণা ওরা আরো দক্ষিণ দিকের জঙ্গলে আছে। আমি ঠিক খুঁজে বের করতে পারবো। তুমি ফিরে যাও।
পার্শ্ব ফিরে গেলেন হস্তিনাপুরের পথে, আর বিদুর ছুটলেন পাণ্ডবদের উদ্দেশ্যে কোনো এক সুন্দর পৃথিবী নির্মাণের সংকল্প নিয়ে। শেষ হলো আমাদের আজকের নিবেদন মহাভারতের মহা অরণ্যে। গল্পকথক ও তপস্বীর ভূমিকায় সোহম ঘোষ, ধৃতরাষ্ট্রের ভূমিকায় সুফল চক্রবর্তী, বিদুরের ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, দুর্যোধনের ভূমিকায় অরিন্দম রায়, পার্শ্বের ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, কল্পরাক্ষসীর ভূমিকায় অস্মিতা মুখার্জি, পিশাচের ভূমিকায় অচ্যুত সাহা, স্ক্রিপ্ট, মেন্টর ও প্রচারে সায়ন দে ও আয়ুষ কারার, এবং গল্পের সূত্রধর, প্রহরী ও বিদুরের দ্বিতীয় বন্ধুর ভূমিকায় আমি সমীরণ শীল। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবার একটি গল্প নিয়ে ফিরে আসব। ধন্যবাদ।